আপনার ডেলিভারি যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টি মাসের মধ্যে কোনো একটা মাসও হয়ে থাকে, সেক্ষেত্রে এই সময় যে ভুলগুলো কখনোই করবেন না। তার সঙ্গে সঙ্গে আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে এই সময় কি করবেন যাতে খুব সহজে খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারি হয়ে যায়। এবং ডেলিভারির পরে বিশেষত কোন কোন বিষয়গুলো মনে রাখবেন যাতে আপনার বাচ্চা ভালো থাকে, আপনি ভালো থাকেন। তো চলুন পুরোটাই আজকে ভিডিওতে ডিটেলসলিভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, বিশেষত যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি প্রথম প্রেগনেন্সি রয়েছে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো বিশেষত আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি ডেলিভারি এই 3টি মাসের মধ্যে কোন মাসে রয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন, সাধারণত প্রেগনেন্সি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টি মাস হলো উইন্টার সিজন। এই সময় কিন্তু স্বাভাবিকভাবে আস্তে আস্তে করে কিন্তু খুব বেশিভাবে ঠান্ডা পড়তে শুরু করেছে, মানে শীতের সময়। এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় প্রত্যেকটা গর্ভবতী মাকে এই সময় খুব বেশি মানে সাবধানে থাকতে হবে। কারণ এই সময় কোনো কারণবশত আপনার ক্ষেত্রে যদি জ্বর, সর্দি, কাশি বা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা দেখা দেয়, এক্ষেত্রে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন, যার কারণে আপনার বাচ্চার কিন্তু এই সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কয়েকদিনের মধ্যে হবে বা কারো কারোর ক্ষেত্রে 1 মাসের মধ্যে হবে, সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হওয়া, বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হওয়াটা কিন্তু খুবই জরুরি। এক্ষেত্রে কোনো কারণবশত আপনি যদি দুর্বল হয়ে পড়েন, এক্ষেত্রে প্রেগনেন্সি ডেলিভারি সময়ের আগে হয়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে কম ওজনের বাচ্চার জন্ম নেওয়া, এই ধরনের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তার জন্য অবশ্যই এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে। এবং আপনার বাড়িতে কারো যদি জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তার থেকে কিছুটা হলেও ডিস্টেন্স মেনটেন করে রাখুন। এবং আপনার ইমিউনিটি পাওয়ারকে ঠিকঠাক রাখার জন্য, মানে আপনি যাতে এই সময় ফুল এনার্জিতে থাকেন এবং আপনার শরীরে যাতে কোনো রকম সমস্যা না হয়, সেক্ষেত্রে এই সময় ইমিউনিটি পাওয়ার লেভেলকে কিন্তু বাড়াতে হবে। সেক্ষেত্রে এই সময় ভিটামিন সি জাতীয় ফলমূল খান, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খান, ঠিকঠাকভাবে জল খান, এমনকি এই সময় হেলদি খাবার খেতে হবে। 2 নাম্বার, দেখুন গর্ভাবস্থার এই সময়ে আপনার ওজন ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গর্ভাবস্থায় যদি আপনার ক্ষেত্রে কোনো কারণবশত ওজন পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ডেলিভারিতে অনেক রকম সমস্যার সৃষ্টি হবে। তাছাড়াও এই সময় ওজন বেড়ে গেলে আপনার ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া, সুগার সমস্যা দেখা দেওয়া, তার সঙ্গে সঙ্গে থাইরয়েডের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। সেক্ষেত্রে এই সময় আপনার ওজন যাতে ঠিকঠাক থাকে, তো এই সময় কি করবেন, এই সময় বেশি তেল, ঝাল, স্পাইসি যুক্ত যে কোনো ধরনের খাবার যেগুলো কিন্তু এড়িয়ে চলুন। এই সময় হেলদি খাবার খাবেন এবং এই সময় আপনার ওজন যাতে ঠিকঠাক থাকে তার জন্য এই সময় নিজেকে মেনটেন করে রাখবেন। মেনটেন করে রাখা বলতে এই নয় যে আপনি খাবারটা কমিয়ে দিবেন, না। এই সময় হেলদি খাবার খাবেন। বেশি তেল, ঝাল, স্পাইসি যুক্ত খাবার খেলে ওয়েট কিন্তু এমনিতেই বাড়ে। এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যেটা স্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। সেক্ষেত্রে এই সময় নিজেকে একটু কন্ট্রোলে কিন্তু রাখতে হবে এইসব খাবারগুলো থেকে। বেশি পিৎজা, বার্গার, স্ট্রিট ফুড খাওয়া এড়িয়ে চলতে হবে। 3 নাম্বার, গর্ভাবস্থার এই সময় বিশেষত আপনার ব্লাড প্রেশার লেভেল, যেটা বললাম যে কারো কারো ক্ষেত্রে এই সময় যেটা হয়ে থাকে যে ব্লাড প্রেশার লেভেল হাই হয়ে যায়, কারো ক্ষেত্রে সুগার লেভেল হাই হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল কমে যায়, মানে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, তার সঙ্গে সঙ্গে থাইরয়েড লেভেল বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। সেক্ষেত্রে এই সময় আপনার ব্লাড প্রেশার লেভেল, সুগার লেভেল, হিমোগ্লোবিন লেভেল এবং থাইরয়েড লেভেল সব ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন। এক্ষেত্রে প্রেগনেন্সি 8 নম্বর মাস বা 9 নম্বর মাস আপনার ক্ষেত্রে থাকলে এই সময় আপনার ব্লাড প্রেশার লেভেল, সুগার লেভেল, থাইরয়েড লেভেল এই সমস্ত কিছু কিন্তু চেক করতে হবে, এমনকি হিমোগ্লোবিন লেভেলও চেক করতে হবে। কোনোটাও যদি অতিরিক্ত বেশি বা কোনোটাও যদি অতিরিক্ত কম থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি হওয়াটা সম্ভব না। ডাক্তারবাবুরা নর্মাল ডেলিভারি করতে চান না। এক্ষেত্রে আপনাকে এই সমস্তটাই নর্মাল করতে হবে। তার জন্য আপনাকে সমস্ত ভাইটাল জিনিসগুলো কিন্তু নর্মালে রাখতে হবে। এক্ষেত্রে এই সময় কি করবেন, এই সময় অতিরিক্ত লবণ খাওয়াটা কিন্তু এড়িয়ে চলুন। মানে অনেকের যেটা অভ্যাস থাকে যে পাতে লবণ নিয়ে খেতে ইচ্ছে করে, এক্সট্রা লবণ খেতে চায়, এক্সট্রা লবণ খাওয়া এড়িয়ে চলুন। তার সঙ্গে সঙ্গে এই সময় বেশি চিন্তা টেনশন করবেন না। অনেকে থাকে যারা ডেলিভারির জন্য চিন্তা টেনশন করে। চিন্তা টেনশন করলে আপনার ব্লাড প্রেশার লেভেল হাই হবে এবং প্রি এক্লাম্পসিয়া হওয়ার চান্স থাকে। প্রি এক্লাম্পসিয়া হয়ে গেলে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। এছাড়াও সুগার লেভেল, মানে এই সময় জাস্টেশনাল ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। তার জন্য এই সময় মিষ্টি জাতীয় যে কোনো ধরনের খাবার সীমিত পরিমাণে খাবেন
এবং এই সময় রক্তের মাত্রা যদি কম থাকে তার জন্য লাল লাল শাকসবজি, বিভিন্ন ধরনের শাকসবজি আমরা এমনিতেই বাজারে পেয়ে যাই, সেগুলো অবশ্যই খান। লাল লাল যেমন সবজি রয়েছে, যেমন টমেটো, গাজর, আরো বিভিন্ন রকম জিনিস রয়েছে। তাছাড়াও বেদানা আমরা এই সময় খাই। ফলমূল, ভিটামিন সি জাতীয় ফলমূল তার সঙ্গে খেতে ভুলবেন না, কারণ ভিটামিন সি জাতীয় ফলমূল খেলে আয়রনটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হতে সাহায্য করে। এক্ষেত্রে ভিটামিন সি জাতীয় ফলমূল বলতে গেলে বিভিন্ন ধরনের লেবু খান, কমলা লেবু, মৌসুম্বি লেবু, টক জাতীয় ফল খেলে কিন্তু রক্তের মাত্রাটা বজায় রাখতে কিন্তু সাহায্য করে থাকে। এবারে বলি 4 নম্বর পয়েন্ট। দেখুন, এই সময় আপনি জল ঠিকঠাকভাবে খাচ্ছেন কিনা সেটি খেয়াল রাখুন। বিশেষত এই সময় যেটা হয়ে থাকে যে যেহেতু শীতের সময় চলছে, এই সময় অনেকে কিন্তু জল খেতে ভুলে যান, ঠিকঠাকভাবে জল খেতে চান না, বা যে জল খেতেই মনে পড়ে না। সেক্ষেত্রে মনে পড়লো না যখন, থাক আজকে খেলাম না, কালকে খেলাম না, পরশুদিন ঠিকভাবে জল খাবো, আবার খাওয়া হলো না। শীতের সময় তো খুব একটা পিপাসা লাগে না, সময় যে কখন চলে যায় বোঝাই যায় না। কিন্তু আপনি যদি জল না খেয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু বাচ্চার চারপাশে জলের মাত্রা সেটা কিন্তু কমে যাওয়ার চান্স থাকে, যেটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়। এক্ষেত্রে কোনো কারণবশত এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি অত্যাধিক কম পরিমাণে হয়ে থাকে বা কারো কারো ক্ষেত্রে যদি অত্যাধিক বেশি পরিমাণে হয়ে থাকে, সেক্ষেত্রে দুটোই কিন্তু নর্মাল ডেলিভারিতে বাধা সৃষ্টি করে। এক্ষেত্রে এই সময় আপনার অ্যামনিওটিক ফ্লুইড লেভেলকে বা বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক রাখাটা কিন্তু খুবই জরুরি। এই সময় আপনি এই জলের মাত্রা ঠিকঠাক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খান। সেক্ষেত্রে সারাদিনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই খান। এবং তার সঙ্গে সঙ্গে এই সময় বিভিন্ন রকম লিকুইড জাতীয় খাবার, যেমন ডাবের জল, লেবু জল, তার সঙ্গে সঙ্গে এই সময় আপনি খেতে পারেন বিভিন্ন রকম ফ্রুট জুস, যেমন মৌসুম্বি লেবুর জুস খেতে পারেন, বিভিন্ন রকম ফ্রুট জুস, যেগুলো কিন্তু বর্তমান বাজারে আমাদের অনেকের খেতে পাওয়া যায়। সাধারণত সিজনাল ফ্রুটসের মানে সিজন ওয়াইজ যে ফ্রুটসগুলো পাওয়া যায় সেগুলোর জুস খাবেন, সেগুলো ন্যাচারালি হয়ে থাকে। তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। 5 নম্বর জিনিসটা বলি, দেখুন গর্ভাবস্থার এই সময়ে আপনার বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। দেখুন অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে, অথচ বাচ্চার ওজন 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হয়েছে। দেখুন আপনার বাচ্চার ওজন এই সময় যদি কোনো কারণবশত কম থাকে, এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয় না, কারণ বাচ্চা নর্মাল ডেলিভারি যে প্রেশারটা সেটা কিন্তু নিতে পারে না। সেক্ষেত্রে এই সময় আপনি যদি নর্মাল ডেলিভারি চান, তার জন্য এই সময় আপনার বাচ্চার ওজনটা ঠিকঠাক হওয়াটা খুবই জরুরি। এমনকি বাচ্চা যাতে সুস্থ থাকে ডেলিভারি পরে, তার জন্য এই সময় একটা নর্মাল বাচ্চা বা একটা হেলদি বাচ্চা কিন্তু জন্ম দিতে হবে, যাতে সেই বাচ্চার জন্মের পরে কোনো রকম সমস্যা না হয়ে থাকে। কারণ কম ওজনের বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে থাকে। এছাড়াও কিন্তু শ্বাস নিতে কষ্ট হওয়া, এমনকি এনআইসিউতে রাখা, এবং সেই বাচ্চার সারা জীবনের জন্য এক ধরনের শারীরিক দুর্বলতা কিন্তু থেকেই যায়। সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার ওজন ঠিকঠাক রাখাটা খুবই জরুরি। এই সময় অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফি করুন। 9 নম্বর মাস পড়ে গেলে আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চার ওজন কম থাকলে মিনিমাম এই সময় বাচ্চার ওজন নর্মাল ডেলিভারির জন্য বা বাচ্চার একটা অ্যাকচুয়ালি যে নর্মাল ওজন সেটা হলো এই সময় 2.5 কেজি থেকে 3 কেজির মধ্যে বা 3.5 কেজির মধ্যে। কিন্তু আপনার ক্ষেত্রে বাচ্চার ওজন যদি 2 কেজি থাকে, 1.5 কেজি থাকে, সেক্ষেত্রে এই সময় হাই প্রোটিন জাতীয় খাবার খান। এই সময় দুধ, ডিম, কলা, তার সঙ্গে সঙ্গে বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খান, ফলমূল খান, যাতে আপনার বাচ্চার ওজন দ্রুত হারে বাড়তে পারে। এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ডিটেলস ভাবে শেয়ার করবো। যাদের ক্ষেত্রে বাচ্চার ওজন বাড়ছে না, কমেন্ট বক্সে জানাবেন। এবারে এই সময় একটা জিনিস বলে রাখি, সেটা হলো আপনার ডেলিভারি যদি ডিসেম্বর মাসে হয়ে থাকে, মানে ডেলিভারি ডিসেম্বর মাসে আসে, সেক্ষেত্রে নভেম্বর মাস থেকেই আপনি কিন্তু হালকা উষুম জল খাওয়া শুরু করে দিন। কারণ হালকা উষুম জল কিন্তু স্বাভাবিকভাবে আপনার মাসলগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং বাচ্চাকে নিচের দিকে নামতে এবং নর্মাল ডেলিভারি প্রসেসটাকে খুব ইজি করতে সাহায্য করে। সেক্ষেত্রে এই সময় আপনি হালকা উষুম জল কিন্তু খেতে পারেন। হালকা উষুম গরম দুধ রাত্রেবেলা খান, যেটা কিন্তু আপনার ঘুম ভালো করবে। ঘুম ভালো করাটা কিন্তু খুবই জরুরি, কারণ ঘুম ভালো হলে আপনার শরীর ভালো থাকবে এবং পুরো বডি কিন্তু খুব ভালোভাবে পরিচালনা করতে পারে এবং নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারবে। সেক্ষেত্রে এই সময় পর্যাপ্ত মানে ঘুমটা কিন্তু খুবই জরুরি। এই সময় রাত্রেবেলা 8 থেকে 9 ঘন্টা অবশ্যই ঘুমাবেন, দিনে 1 থেকে 2 ঘন্টা আপনি রেস্ট নিতে পারেন। তাছাড়াও বাদ বাকি সময় কি করবেন, এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন, শুয়ে বসে থাকবেন না। এই সময় আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন নর্মাল ডেলিভারি প্রসেসটা খুব ইজি হবে। তার সঙ্গে পারলে কিছু এক্সারসাইজ করুন নর্মাল ডেলিভারির জন্য, অবশ্যই আপনার ডাক্তারবাবু পরামর্শ নিয়ে, যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করতে সাহায্য করবে। তাছাড়াও এই সময় থেকেই আপনি ইন্ডিয়ান কোমরে যেভাবে বসে সেই টয়লেট পজিশনে মাঝে মাঝে বসুন, মানে 2 পা দুদিকে করে মাঝখানে ফাঁকা রেখে মাঝে মাঝে বসুন। জোড়ার মুখ তাড়াতাড়ি খোলার সময় পাবে যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে। তো এই হলো কিছু টিপস। এবারে বলি ডেলিভারি হয়ে যাওয়ার পরে কোন কোন জিনিসগুলো মনে রাখবেন। দেখুন প্রথমত হলো এই সময় ডেলিভারি হয়ে যাওয়ার পরে আপনি সুস্থ বোধ করছেন, তা বলে
যা করতে ইচ্ছে করছে তাই করছেন বা বাড়িকার টুকটাক কাজ করতে শুরু করে দিয়েছেন, এমনটা করতে যাবেন না। এই সময় পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়াটা কিন্তু খুবই জরুরি। মিনিমাম 1.5 মাস, মিনিমাম 3 মাস, 3 মাস রেস্ট নেওয়াটা কিন্তু খুবই জরুরি। আপনি যদি আপনার শরীরকে রেস্ট না দিয়েন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ সময়ে বা 1 থেকে 2 বছর পরে কিন্তু আপনার ক্ষেত্রে এটাই কিন্তু অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে এই সময় পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেবেন এবং এই সময় পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। বাচ্চা ঘুমোবার সাথে সাথে আপনি নিজেকে রেস্টে নিন। এই সময় ঘুমাবার চেষ্টা করবেন। পর্যাপ্ত পরিমাণে ঘুম হওয়াটা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু অনেকের ক্ষেত্রে পোস্টপার্টাম ডিপ্রেশন হয়ে থাকে, সেটা খেয়াল রাখবেন। এই সময় ব্লিডিং হয়ে থাকে, ব্লিডিং হলে টেনশনে পড়বেন না। এই সময় আয়রন এবং ক্যালসিয়ামের ট্যাবলেট অবশ্যই মনে করে খাবেন। আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট খেলে কোনো রকম শারীরিক সমস্যা হয় না। এই সময় মিনিমাম 6 সপ্তাহ পর্যন্ত ব্লিডিং হয়। সেক্ষেত্রে এই সময় সেক্স করা বা ইন্টারকোর্স করাটা কিন্তু এড়িয়ে চলবেন। মানে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপ সেটা কিন্তু মিনিমাম আপনি 3 মাস এড়িয়ে চলুন। 6 মাস এড়িয়ে চলাটাও কিন্তু খুবই ভালো আপনার স্বাস্থ্যের পক্ষে, এটি খেয়াল রাখবেন। এমনকি এই সময় আপনার বাচ্চা ঠিকঠাকভাবে ফিট করছে কিনা এটি খেয়াল রাখবেন। বাচ্চাকে বুকের দুধ পান করাবেন। বাচ্চা বুকের দুধ পান করলে বাচ্চা কিন্তু শারীরিক দিক থেকে সুষ্ঠুপুষ্ট হবে, বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়বে। অবশ্যই এই বিশেষ টিপসগুলো খেয়াল রাখবেন। তাছাড়াও এই বিষয়ে ডিটেলস ভাবে শেয়ার করবো। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাহলে আর যাচ্ছি না। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।